হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো প্রত্যেকেই। কারণ সুস্থ তো থাকতেই হবে, এনার্জেটিক থাকতে হবে, কারণ আর কয়েকদিন পরেই আমাদের ফুড এসআইয়ের পরীক্ষা আর কয়েকদিন পরেই 16 এবং 17 তারিখ। তো আর মাত্র হাতে আমাদের কয়েকটা দিন। এই কয়েকটা দিন লাস্ট মিনিট সাজেশন হিসেবে কিছু ক্লাস আমরা করছি। লাস্ট দুটো ক্লাস করেছি যেখানে 200 প্রশ্ন আলোচনা করেছি। আজ আরেকটা ক্লাস করছি যেখানে আর 100 প্রশ্ন আলোচনা করব। তো অবশ্যই মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি 16-17 তারিখ পর্যন্ত যে ক্লাসগুলো তোমাদের করাবো, এই ক্লাসের মধ্যে তোমরা প্রচুর পরিমাণে কমন পাবে। 30+35টা মতো জিকে এখান থেকে কমন দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? তোমরা নিজেরা যা পড়াশোনা করেছো তার পাশাপাশি এই জিকেগুলো অবশ্যই পড়ে নাও, রিভিশন করে নাও লাস্ট টাইমে। চলো আজকের প্রথম প্রশ্নে চলে যাব। তার আগে যেমন বলি প্রত্যেক দিন, অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। প্রত্যেকে জয়েন করে যাও, তাহলে যে কোনো পরীক্ষার আপডেট, যে কোনো পিডিএফ, সমস্ত কিছু আমরা সেখানে প্রোভাইড করে থাকি। তারপর আমাদের গাইডেন্স গুরু অ্যাপটা যদি ইনস্টল না করে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আমাদের গাইডেন্স গুরু অ্যাপটা প্রত্যেকে ইনস্টল করে নাও। চলো প্রথম প্রশ্নে চলে যাব। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রত্যেকটা প্রশ্ন বলবো, 5 থেকে 6 সেকেন্ড সময় দেবো, তারপর তোমাদের সঠিক উত্তর বলে দেবো, ঠিক আছে? আমি আগামী 30 মিনিটের মধ্যে 100 প্রশ্ন রিভিশন করার চেষ্টা করব। চলো, মুঘল আমলে নির্মিত শালিমার বাগ কোথায় অবস্থিত? 5-6 সেকেন্ড সময় দেবো, সেই সময়ের মধ্যে তোমরা নিজেরা উত্তরটা চিন্তা ভাবনা করো, তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলে দেবো। মুঘল আমলে নির্মিত শালিমার বাগ কোথায় অবস্থিত? কারেক্ট আনসার কি হবে? কাশ্মীরে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কে গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেছিলেন? গরুমুখী নয়, এটা হচ্ছে নিম্নের কে গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেছিলেন। গুরুমুখী বর্ণমালার প্রবর্তনটা কে করেছিলেন? তাহলে কি উত্তর হবে? গুরু নানক, নাকি গুরু তেগ বাহাদুর, নাকি কে? বলো। একটু ওয়েট করো, বলছি, ঠিক আছে? এটা উত্তর হয়ে যাবে গুরু অঙ্গদ। গুরুমুখী বর্ণমালা প্রবর্তন করেছিলেন, ঠিক আছে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। 3 নাম্বার প্রশ্নটা দেখব কি আছে। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মিতাক্ষরা গ্রন্থটি লিখেছিলেন? মিতাক্ষরা গ্রন্থটি কে লিখেছিলেন? ন্যায়চন্দ্র, গঙ্গাধর, বিলহন, বিজ্ঞানেশ্বর। মিতাক্ষরা গ্রন্থটি কে লিখেছিলেন? কারেক্ট আনসার হবে মিতাক্ষরা গ্রন্থটি লিখেছেন বিজ্ঞানেশ্বর। কে লিখেছেন? মিতাক্ষরা। বিজ্ঞানেশ্বর এই গ্রন্থটি লিখেছেন। 3-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। 4 নম্বর প্রশ্নে চলে যাব। কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়? ন্যাশনাল হিউম্যান রাইটস ডে হিসেবে কোন দিনটি পালন করা হচ্ছে? জাতীয় মানবাধিকার দিবস। কারেক্ট আনসার কি হবে? 10 ডিসেম্বর প্রত্যেক বছর জাতীয় মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। 5 নম্বর, শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন কি? শ্রীনিবাস রামানুজম একজন বিখ্যাত ব্যক্তির নাম। তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল? উত্তর বলতে হবে। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত পারো বেশি 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 করে শেয়ার করো, ঠিক আছে? তো এই প্রশ্নের আমি উত্তর বলে দিচ্ছি না, তোমরা এটা কমেন্ট করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। এটা তোমাদের জন্য একটা প্রশ্নের উত্তর আমি ছেড়ে দিচ্ছি, এটা তোমরা কমেন্ট করবে প্রত্যেকে, ঠিক আছে? শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? দেখি কে কে করতে পারে, প্রত্যেকে কমেন্ট করবে। হচ্ছে বর্তমানে ইসরো এর চেয়ারম্যানের নাম কি? ইসরো। কে শিবন, এস সোমনাথ, এম সিংহ, এ কে মহান্তি। কারেক্ট আনসার কি হবে? বর্তমান হচ্ছেন এস সোমনাথ, এর আগে ছিলেন কে শিবন। ইসরোর পুরো নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 1969 সালে প্রতিষ্ঠা হয়েছিল, বেঙ্গালুরুতে হেডকোয়ার্টার অবস্থিত। 7 নাম্বার চলে যাব। ম্যাগাস্তিনিস লেখা ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? ম্যাগাস্তিনিস লিখেছেন ইন্ডিকা গ্রন্থটি, যেখান থেকে ইন্ডিয়া শব্দটি এসছে। এই ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? ম্যাগাস্তিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ম্যাগাস্তিনিস ভারতে এসেছিল, তাই আমরা মৌর্য বংশের প্রতিষ্ঠা, মৌর্য বংশের ইতিহাস সম্পর্কে এই ম্যাগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে জানতে পারি। নেক্সট হচ্ছে, নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? বাদামি কয়লা কোনটিকে বলা হয়?
আন্থ্রাসাইট, লিগনাইট, কোল, বিটুমিনাস। সবচেয়ে উন্নত মানের কয়লা হচ্ছে আন্থ্রাসাইট কয়লা, যেখানে প্রায় 94% কার্বন থাকে। বাদামি কয়লা নিম্নের কোনটিকে বলা হয়? কারেক্ট আনসার হবে এটা হবে লিগনাইট। ঠিক আছে, এটা লাইনাইট নয়, এটা হচ্ছে লিগনাইট। লিগনাইট কয়লাকে বলা হয় বাদামি কয়লা। 9 হচ্ছে অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? যে আমরা ধরো ফায়ার ব্রিগেডে যারা কাজ করে তারা যে পোশাক পরে, বা বোম্ব স্কোয়াডে যারা কাজ করে তারা যে পোশাক পরে অগ্নি প্রতিরোধক পোশাক, সেটা অ্যাসবেস্টস দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? অ্যাসবেস্টস দিয়ে। 10 দেখো রামধনু কেন হয়? আমরা যে রামধনু দেখতে পাই সেই রামধনু কেন হয়ে থাকে? রামধনু সাধারণত যদি বিকেল বেলায় বৃষ্টি পড়ে তারপর রৌদ্র উঠে তখন আমরা রামধনু দেখতে পাই। আর কোন দিকে রামধনু দেখতে পাবো? যেদিকে যে আকাশে সূর্য থাকবে তার বিপরীত আকাশে আমরা রামধনুটা দেখতে পাই। কেন দেখতে পাই? প্রতিসরণ, প্রতিফলন, নাকি কিসের জন্য? আলোর প্রতিসরণ এবং সঙ্গে সঙ্গে আলোর বিকিরণের জন্য। এই দুটো কারণে আমরা রামধনুটা সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে। 11 নিম্নের কোন মাধ্যমে শব্দের বেগ সর্বাধিক? এই প্রশ্নটা আগেও করিয়েছি, আবার করাচ্ছি। কোন মাধ্যমে শব্দের বেগ সর্বাধিক? কি হবে উত্তর? কারেক্ট আনসার হচ্ছে শব্দের বেগ সর্বাধিক হচ্ছে পেট্রোল, বাতাস, কাঠ, নাকি জল। এখানে দেখো এগুলোর মধ্যে সবচেয়ে কঠিন পদার্থ যদি এখানে আছে সেটা হচ্ছে কাঠ। কঠিনের মধ্যে শব্দের বেগ সবচেয়ে বেশি, তারপর হচ্ছে তরল, তারপর হচ্ছে গ্যাসের মধ্যে। 12 হচ্ছে বিসিসিআই এর বর্তমান সভাপতি কে? এই ধরনের প্রশ্ন থাকলে অনেক সময় কি দেখবে যদি পুরনো অনেক দিন আগে প্রশ্নটা তৈরি করা থাকে তা বর্তমানের সাথে ম্যাচ নাও করতে পারে। তো লাস্ট যিনি ছিলেন সেটা বলে দিতে হবে। বিসিসিআই এর বর্তমান সভাপতি কে? সৌরভ গাঙ্গুলি, রজার বিনি, রাজীব শুক্লা, হেমাং আমিন। কারেক্ট আনসার হচ্ছে রজার বিনি। বিসিসিআই এর বর্তমান সভাপতি হচ্ছেন রজার বিনি। এর আগে সৌরভ গাঙ্গুলি ছিল, তারপরে বর্তমানে রজার বিনি। নেক্সট দেখব, আর এটা তো হলো প্রেসিডেন্ট। সেক্রেটারি বললে কে? তখন হবে জয় সাহা। 13 দেখো কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেন? ক্রিপস মিশন কে পাঠিয়েছিলেন ভারতে? যখন ভারতে ক্রিপস মিশন আসছে সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল। কে ছিলেন? উইনস্টন চার্চিল। তো এই উইনস্টন চার্চিল ভারতে ক্রিপস মিশন প্রস্তাব প্রেরণ করেছিলেন। 14 হচ্ছে ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হচ্ছে ইরানি ট্রফি হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট খেলা। নাবার্ড হলো একটি কি? চলো প্রত্যেকটা প্রশ্ন দেখো কি উত্তর হচ্ছে, তারপর তোমরা নিজেরা হিসেব করো যে 100টার মধ্যে কতগুলো করতে পারছো। ঠিক আছে, আর এই ধরনের প্রশ্নই পরীক্ষায় থাকবে। নাবার্ড হলো একটি ব্যাংক, বোর্ড, পাখি, নাকি ব্যুরো? নাবার্ড হচ্ছে একটা ব্যাংক, এটা হচ্ছে একটা রুরাল ব্যাংক। ঠিক আছে, ন্যাশনাল এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক এরকম করে পুরো নামটা আছে। নাবার্ড 1982 সালে প্রতিষ্ঠা হয়েছিল। 16 হচ্ছে মহাশূন্যে বিচরণকারী প্রথম মহিলার নাম কি? রবার্ট ওয়ালফুল, জর্জ ওয়াশিংটন, ইউরি গ্যাগারিন, ভ্যালেন্তিনা তেরেস্কোভা। কে মহাশূন্যে প্রথম বিচরণ করেছেন? কোন মহিলাটির নাম কি? কারেক্ট আনসার কি হবে? ভ্যালেন্তিনা তেরেস্কোভা মহিলা হিসেবে প্রথম মহাকাশে গিয়েছিলেন। ভারতের যদি বলা হয় তখন মহিলা হিসেবে প্রথম গিয়েছিলেন কল্পনা চাওলা। 17 হচ্ছে মিঞ্জার মেলা উৎসব কোন রাজ্যে অবস্থিত? মিঞ্জার মেলা উৎসব কি হবে উত্তর? মিঞ্জার মেলাটা হচ্ছে হিমাচল প্রদেশের একটি উৎসবের নাম। মিঞ্জার মেলা হচ্ছে হিমাচল প্রদেশের একটি উৎসব। 18 হচ্ছে রাগিনী দেবীর নাম কোন ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত? কার নাম? রাগিনী দেবীর নাম কোন ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, কথাকলি হচ্ছে কেরালা, মোহিনীআট্টম কেরালা, কত্থক হচ্ছে উত্তর ভারত। কি হবে উত্তর? অপশন বি, কথাকলি। রাগিনী দেবীর নামটা কিসের সঙ্গে যুক্ত? কথাকলি ইজ দ্য কারেক্ট আনসার। 19 ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম কি? ভারতের নির্বাচন কমিশন 1950 সালে প্রতিষ্ঠা হয়েছিল। প্রথম নির্বাচন কমিশনার হচ্ছেন সুকুমার সেন। আর 25শে জানুয়ারি প্রত্যেক বছর জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। এইগুলো মনে রাখতে হবে। আর বর্তমান হচ্ছেন কে? রাজীব কুমার। বর্তমান হচ্ছেন রাজীব কুমার, অপশন ডি। 20 নম্বর প্রশ্নে চলে যাব। ভারতের আয়করটি হলো কেমন? পরোক্ষ ও সমানুপাতিক আয়কর, পরোক্ষ ক্রমবর্ধমান, প্রত্যক্ষ ও ক্রমবর্ধমান, প্রত্যক্ষ ও সমানুপাতিক আয়কর। ভারতের আয়করটা কেমন?
ভারতের আয়কর হচ্ছে প্রত্যক্ষ ও ক্রমবর্ধমান। কেমন আয়কর ভারতের? প্রত্যক্ষ এবং ক্রমবর্ধমান। 21 দেখবো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? খুব দ্রুত করছি, আজ একটু দ্রুত করছি, কারণটা হচ্ছে এটা যেহেতু রিভিশন ক্লাস তাই একটু দ্রুত করব, বেশি ডিটেলসে যাব না, একটু স্পিডে তাড়াতাড়ি শেষ করব। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে যেটা আছে সেটা 1955 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এর আগে তার নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে ব্যাংক অফ হিন্দুস্তান, অনেক কিছু নাম ছিল, সেগুলো চেঞ্জ হয়ে বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বর্তমান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হচ্ছেন দীনেশ খাড়া। 1955 খ্রিস্টাব্দে সরকারি ভাষা কমিশন দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন কার নেতৃত্বে গঠিত হয়েছিল? 1955 সালে যে ভাষা কমিশন গঠিত হলো, যার ভিত্তিতে 1956 সালে প্রথম অন্ধ্রপ্রদেশ নতুন ভাষাভিত্তিক প্রথম রাজ্য হলো, তো কার নেতৃত্বে গঠিত হলো? কি হবে উত্তর? বিজি খাড়ে। কার নেতৃত্বে হলো এটা গঠিত? বিজি খাড়ের নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হলো। 23 নম্বর হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর গ্রহণ করে থাকেন? কারেক্ট আনসার হচ্ছে 65। 65 বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর গ্রহণ করছেন। 24 কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভা কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল? দেখো, লোকসভার যে কার্যকালের মেয়াদ সেটা 5 থেকে বাড়িয়ে 6 করা হয়েছিল, কিন্তু সেটা আবার কমিয়ে বর্তমানে 5 করা হয়েছে। লোকসভার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা করা হয়েছিল? এটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা করা হয়েছিল। 42তম সংবিধান সংশোধন করা হয়েছিল 1976 সালে। এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে। এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমেই মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানের 4A পার্টের 51A ধারাতে যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, 25 দেখব, বর্তমানে সম্পত্তির অধিকারটি ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত হয়েছে? সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার ছিল, কিন্তু বর্তমানে এটা আর মৌলিক অধিকার নেই, এটা হচ্ছে একটা আইনত অধিকার। আর বর্তমান ভারতের যে মৌলিক অধিকারগুলো সেগুলো পার্ট 3-তে আছে। পার্ট 3-তে আছে, ধারা হচ্ছে 12 থেকে 35। এখন যে সম্পত্তির অধিকার থেকে বাদ দিয়েছে এটা সংবিধানের কোন অংশে আছে? এটা আছে পার্ট 12-তে। কোথায় আছে? পার্ট 12-তে আছে। চলো নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন? থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন? কে করেছিলেন? ম্যাডাম H.P. ব্লাভাটস্কি থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 27 গোলামগিরি গ্রন্থটির রচয়িতাকে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যতগুলো প্রশ্ন বলছি সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নই রেখেছি। গোলামগিরি গ্রন্থটির রচয়িতাকে? রাজা জ্যোতিবা ফুলে। অপশন সি ইজ দ্য, সরি ভুল বললাম কি, হ্যাঁ ঠিক বলেছি, জ্যোতিবা ফুলে। 28 দেখো, উই সেল মেক দ্য সেটেলড ফ্যাক্ট আনসেটেলড, কে বলেছিলেন? উই সেল মেক দ্য সেটেলড ফ্যাক্ট আনসেটেলড, অর্থাৎ আমরা সেটেল ফ্যাক্টকে আনসেটেল করে দেবো, এই কথা কে বলেছিলেন? কারেক্ট আনসার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যিনি ভারত সভা প্রতিষ্ঠা করেছেন সুরেন ব্যানার্জি। 19 হচ্ছে, স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন? কি হবে উত্তর? 1897 সালে প্রতিষ্ঠা করেছিলেন। 1902 সালে তিনি মারা গেছেন। আর 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1902 সালে মারা গিয়েছিলেন। আর 1897 সালে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হচ্ছে, আর একই বছরে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম হয়েছিল। অপশন বি। 30 দেখব, পৃথিবীর উচ্চতম গিরিপথটির নাম কি বলতে হবে? পৃথিবীর উচ্চতম গিরিপথটির নাম কি? কারেক্ট আনসার কি হবে বলতে হবে। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, কারাকোরাম যে গিরিপথ, সেই গিরিপথটা হচ্ছে পৃথিবীর উচ্চতম গিরিপথ, কারাকোরাম গিরিপথ। 31 নম্বর দেখব, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল? আগে নেফা নামে পরিচিত ছিল নিম্নের কোনটি?
অরুণাচল প্রদেশ রাজ্যটি আগে নেফা নামে পরিচিত ছিল। এই যে নেফা, এর পুরো নাম হচ্ছে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। 1972 সালের পর থেকে এটার নাম হলো অরুণাচল প্রদেশ। তার আগে এটার নাম ছিল নেফা নামে পরিচিত ছিল, বা নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। 32 হচ্ছে ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? ডানকান প্রণালী বা ডানকান প্যাসেজ কোন দুটো দ্বীপের মধ্যে অবস্থিত বলতে হবে। কি হবে সঠিক উত্তর? যে দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামান বা দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মধ্যে এই ডানকান প্যাসেজটা অবস্থিত। 33 হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় কোথায়? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় দেখা যায়? বেরেন দ্বীপে বা বেরেন আইল্যান্ডে একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায়। 34 ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিম ঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ। এখানে ঘাট কথাটির অর্থ হলো কি? ভারতের পশ্চিম উপকূলে যে পশ্চিম ঘাট আর পূর্ব ঘাট, পশ্চিম ঘাট এদিকে পশ্চিম দিকে পশ্চিম ঘাট, পূর্ব দিকে পূর্ব ঘাট, এই ঘাট কথাটির অর্থ কি? গুহা, সিঁড়ি, বিচ্যুতি, ফাঁক বা পথ। কি উত্তর হবে? ফাঁক বা পথ। এই ঘাট কথার অর্থ হয়ে থাকে ফাঁক বা পথ। 35 দেখব এল নিনো সৃষ্টি হয় প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, বঙ্গোপসাগরে। এল নিনো, এল নিনো, লা নিনো, এগুলো আছে তো, এগুলো হচ্ছে এক ধরনের সমুদ্র স্রোত, উষ্ণ স্রোত, শীতল স্রোত, এগুলো। কি হবে উত্তর? এল নিনো কোথায় সৃষ্টি হয়? প্রশান্ত মহাসাগরে এল নিনো সৃষ্টি হয়। কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। 36 দেখব সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় কোন শিল্পকে? সানরাইজ ইন্ডাস্ট্রি, সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হচ্ছে কোন শিল্পকে? কারেক্ট আনসার হবে পেট্রোকেমিক্যাল শিল্পকে। পেট্রোকেমিক্যাল শিল্পকে বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রি। কুইকলাইম হলো কি? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, কোনোটিই নয়। কুইকলাইম, কুইকলাইম হলো কি? কুইকলাইম বলা হয় ক্যালসিয়াম অক্সাইডকে, ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলা হয় কি? কুইকলাইম। যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয় তাকে কি বলা হচ্ছে? তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হচ্ছে তাকে কি বলা হচ্ছে? হ্যালোজিনেশন, হাইড্রোজিনেশন, হ্যালোফর্ম, আয়োডোফর্ম। তেল থেকে ঘি হচ্ছে সেই প্রক্রিয়াকে বলবো কি আমরা? হাইড্রোজিনেশন। কি বলবো? হাইড্রোজিনেশন। 39 নম্বরে চলে যাব। একটি ঘড়ির স্প্রিংকে ঘটালে কি ধরনের শক্তি কাজ করে? ঘটালে নয়, এটা হবে ঘোরালে। একটি ঘড়ির স্প্রিংকে ঘোরালে কি ধরনের শক্তি কাজ করে? কি হবে? স্থিতি শক্তি। ঘড়ির স্প্রিংকে যদি আমরা ঘুরাই তো কি ধরনের শক্তি সেখানে তৈরি হবে? স্থিতি শক্তি। শক্তি বা দু প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে তড়িৎ শক্তি, একটা হচ্ছে স্থিতি শক্তি। 40 একটি বরফের খণ্ড 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে রাখা আছে, এতে একটু ছোট্ট গর্ত করে অল্প যে জল ঢালা হলো, সেই জলটির কি হবে? এক খণ্ড বরফ আছে বায়ুতে, তাতে একটু খণ্ড করে জল দিয়ে দিলাম, সেই জলের কি হবে? জমে 0 ডিগ্রি তাপমাত্রায় বরফ হয়ে যাবে, পুরনো উষ্ণতায় জলই থেকে যাবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল থেকে যাবে, নাকি জমে বরফ হয়ে যাবে যদি বরফখণ্ডটি বড় হয় এবং জল থেকে যাবে যদি ছোট হয়? বজটেলা, চলো উত্তর করো। কি হবে উত্তর? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল থেকে যাবে। বরফ আছে, বরফের মধ্যে জল ঢেলে দিলাম, তো তাপমাত্রা বরফের 0 ডিগ্রি হচ্ছে, জলেরটাও 0 ডিগ্রি হবে, কিন্তু সেটা জল থেকে যাবে। দেখো, জলের তাপমাত্রা 0 হলেই যে সেটা বরফ হবে এমন নয়, সেটাকে লিন তাপের প্রয়োজন হয়। ঠিক আছে, লিন তাপের ফলে সেটাকে জল থেকে বরফে হয়। 41 দেখো, স্মল পক্স বা গুটি বসন্তের কারণ হলো কি? স্মল পক্স বা গুটি বসন্তের কারণটা কি? পোলিও ভাইরাস, হেরাপিস, রুবেলা ভাইরাস, ভেরিওলা ভাইরাস। স্মল পক্স, কি উত্তর হবে? ভেরিওলা ভাইরাস। কোন ভাইরাসের ফলে এটা হচ্ছে? ভেরিওলা ভাইরাসের ফলে স্মল পক্স বা গুটি বসন্ত রোগ হয়। টফু কিসের থেকে তৈরি হয়? টফু, টফু এক ধরনের খাদ্যদ্রব্যের নাম, যেটা পনির প্রত্যেকেই জানো, সেই পনিরের মতোই দেখতে, দুধ থেকে তৈরি করা হয়, সয়াবিন দুধ থেকে। তো টফু হচ্ছে এই ধরনের একটা খাবার।
কোকোয়া, সয়াবিন দুধের দই, দই নাকি কফি, কি কারেক্ট আনসার হবে সয়াবিন দুধের দই। সয়াবিন দুধ থেকে এটা তৈরি করা হয়। 43 নিচের কোনটি একটি অর্ধপরিবাহী? পরিবাহী, অর্ধপরিবাহী, নিস্তড়িত, এ ধরনের ভাগ আছে। অর্ধপরিবাহী কোনটা? তামা, রূপো, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম। ছোট থেকে পড়ে আসছি জার্মেনিয়াম, সিলিকন, এগুলো হচ্ছে অর্ধপরিবাহীর উদাহরণ। 19 হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? মিউরিয়েটিক অ্যাসিড, মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? কি হবে? লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl, এটাই হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম। বোঝা গেছে? বায়োলজি কথাটির প্রবর্তন কে করেছেন? বায়োলজি কথাটি কে প্রবর্তন? কি হবে উত্তর? লেমার্ক। বিজ্ঞানী লেমার্ক প্রথম বায়োলজি কথাটির প্রবর্তন করেছিলেন। ঠিক, পরবর্তী চলে যাব, নেক্সট প্রশ্ন দেখব। 46 নম্বর, মহেঞ্জোদাড়ো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেছিলেন? মহেঞ্জোদাড়োর যে ধ্বংসাবশেষ সেটা কে আবিষ্কার করেছিলেন? মহেঞ্জোদাড়োর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? কারেক্ট আনসার হবে জন মার্শাল। স্যার জন মার্শাল মহেঞ্জোদাড়োর ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন। 47 নিম্নে উল্লিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রোধ করেন? কি হবে? লর্ড হার্ডিঞ্জ। কে বঙ্গভঙ্গ রোধ করেছিলেন? লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রোধ করেছিলেন। 48 নম্বর প্রশ্ন দেখব, মুঘল আমলে নির্মিত নিশাত বাগ কোথায় অবস্থিত? আমরা শালিমার বাগ পড়লাম কাশ্মীরে, এবার হচ্ছে নিশাত বাগ। সবাই লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখবে, স্কিপ খুব কম করবে, স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো প্রত্যেকে। মুঘল আমলে নির্মিত নিশাত বাগ কোথায় অবস্থিত? কাশ্মীর, এটাও কিন্তু কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, নেক্সট চলে যাব আমরা 49, নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন? ফরাসিদের সঙ্গে কে যুক্ত ছিলেন? ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন আচ্ছা, ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলাম, হ্যাঁ টিপু সুলতান উত্তর হবে। টিপু সুলতান ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন এবং ইংরেজের সঙ্গে যুদ্ধ হয়েছিল। 50, মৌলানা আবুল কালাম আজাদ কত সালে আল হিলাল পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন? আল হিলাল পত্রিকা কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হচ্ছে 1912 সালে। 1912 সালে, যে বছর কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়েছিল, এই 1912 সালে আল হিলাল পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 51, নিম্নের কোন নীতিটি কাজের অধিকারের আওতায় পড়ে? কাজের অধিকারের আওতায় আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি, সৌভাগ্য স্কিম, আয়ুষ্মান ভারত। কারেক্ট আনসার হবে অপশন সি, এটা হচ্ছে কাজের অধিকারের আওতায় পড়ছে। 52, নিম্নের কোন ধরনের মৃত্তিকা উত্তর ভারতের সমভূমিতে দেখতে পাওয়া যায়? উত্তর ভারতের যে গাঙ্গেয় সমভূমি, সেই সমভূমিতে কোন ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যাবে? পলি মৃত্তিকা, সহজ উত্তর। এই কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে মহারাষ্ট্র, এইসব জায়গাগুলোতে কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাওয়া যায়। 53 হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। নীলগিরির হচ্ছে দদাবেতা। নিম্নের কোনটি হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী? আমরা প্রত্যেকেই জানি, নতুন করে বলার কিছু নেই, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। 55, কলেরু হ্রদটি নিম্নের কোন ত্রিভুজে পাওয়া যায়? কলেরু হ্রদটি ত্রিভুজে বলতে কি বা কোন ডেল্টায় পাওয়া যায়? কৃষ্ণা কাবেরী ডেল্টায়, পেরিয়ার ও গোদাবরী ডেল্টায়, গোদাবরী ও কৃষ্ণা ডেল্টায়, নর্মদা ও তাপি ডেল্টায়। কোন কানে কোন ত্রিভুজে কলেরু হ্রদটা পাওয়া যাচ্ছে? উত্তর
গোদাবরী কৃষ্ণা ত্রিভুজে বা গোদাবরী ও কৃষ্ণার যে ডেল্টা সেখানে এই কোলেরু হ্রদটা পাওয়া যায়। 55-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। 56 দেখো, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? কোন ধারায় ক্ষমতাটা দেওয়া হয়েছে? কারেক্ট আনসার কি হবে? সি ইজ দ্য কারেক্ট আনসার। 154 নম্বর ধারা। 154 নম্বর ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে। নেক্সট দেখবো আমরা 57 নম্বর হচ্ছে, ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি কি অধিকার? ভোটাধিকার, ভোট দেওয়ার অধিকার, এবং নির্বাচিত হওয়ার অধিকারটা একটা কি অধিকার? মৌলিক অধিকার, স্বাভাবিক অধিকার, সাংবিধানিক অধিকার, বৈধ বা আইনি অধিকার? এটা হচ্ছে সাংবিধানিক অধিকার। সরি ভুল, অপশন ডি, বৈধ বা আইনি অধিকার। এটা হচ্ছে একটা বৈধ বা আইনি অধিকার। 58, ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত ছিল? ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত ছিল? সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কিত ছিল? তো 35A যে ধারাটা সেটা জম্মু কাশ্মীরের সঙ্গে সম্পর্কিত ছিল। ঠিক আছে, জম্মু কাশ্মীরের সঙ্গে সম্পর্কিত ছিল, যেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। 59, ম্যালেরিয়া রোগের কারণ হলো কি? কেন ম্যালেরিয়া রোগ হয়? ছত্রাকের জন্য, ব্যাকটেরিয়ার জন্য, প্রোটোজোয়ার জন্য, নাকি ভাইরাসের জন্য? কেন ম্যালেরিয়া রোগটা হয়ে থাকে? প্রোটোজোয়ার কারণে ম্যালেরিয়া রোগ হয়ে থাকে। ঠিক আছে, প্লাজমোডিয়াম ভাইভক্স হলো ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী পরজীবী প্রাণী। প্রাণীটার নাম কি? প্লাজমোডিয়াম ভাইভক্সের ফলে এটা হয়ে থাকে। স্ত্রী অ্যানোফিলিক্স মশা হলো এর পরজীবীর বাহক। স্ত্রী অ্যানোফিলিক্স মশা কামড়ালে এই রোগটা হয়ে থাকে, বা স্ত্রী অ্যানোফিলিক্স মশা হচ্ছে এর বাহক। 60 নম্বর, মানবদেহের মস্তিষ্কের সব থেকে বড় অংশের নাম কি? মানবদেহের মস্তিষ্কের সব থেকে বড় অংশ সেরিব্রাম, প্লুরা, প্লিহা, নাকি ডুরামেটার? কারেক্ট আনসার কি হবে? সেরিব্রাম। মানবদেহের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরিব্রাম। নেক্সট চলে যাব 61। দেখো, প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য, তা হলো কি? কোন খাদ্য সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায়? তাহলে ফ্যাট থেকে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায়, প্রায় 9.4 কিলো ক্যালোরি পার গ্রাম। আর এগুলোতে প্রোটিন এবং কার্বোহাইড্রেটে 4.1 করে পাওয়া যায়। তো কি হলো উত্তর? তাহলে অপশন বি, ফ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। 62 হচ্ছে, আধুনিক পর্যায় সারণীতে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আমরা প্রত্যেকেই জানি, আ, হি, লি, পে, ও, কা, না। এবার তো জানি হাই, লি, বাবো, কানা প্রমুখ পড়েছিলে তো, যখন পড়েছিলে তখন যদি মুখস্থ যারা এইভাবে করেছো তারা সহজেই বলতে পারবে। 11 নম্বরে আছে সোডিয়াম। ঠিক আছে, 11, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সোডিয়ামের কত? অপশন এ। নেক্সট চলে যাব, আইএলও কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? কারেক্ট আনসার হবে 1919 সালে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও প্রতিষ্ঠা হয়েছিল। ঝিঝিয়া কোন রাজ্যের একটি আদিবাসী প্রচলিত লোকনৃত্য? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঝিঝিয়া কোন রাজ্যের আদিবাসী লোকনৃত্য? ঝিঝিয়া। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিহার। বিহারের আদিবাসী লোকনৃত্য হচ্ছে, প্রচলিত লোকনৃত্যের নাম হচ্ছে ঝিঝিয়া, অপশন সি। 65, তানপুরা বাদ্যযন্ত্রটিতে কতগুলি তার থাকে? তানপুরা বাদ্যযন্ত্রটিতে কতগুলি তার থাকে? 4টি। কতগুলো তার থাকে? 4টি তার থাকে। তানপুরা বাদ্যযন্ত্রগুলিতে কতগুলো তার থাকে? 4টি তার থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 66, ডাইনামো কে আবিষ্কার করেন? ডাইনামো কোথায় ব্যবহার করা হয়? জলবিদ্যুৎ কেন্দ্র ডাইনামো ব্যবহার করা হয়ে থাকে। এই ডাইনামো আবিষ্কার করেছিলেন কে? কে বলো?
ডাইনামো আবিষ্কার করেছিলেন, কে আবিষ্কার করেছিলেন ডাইনামো? মাইকেল ফ্যারাডে। কে আবিষ্কার করেন? মাইকেল ফ্যারাডে ডাইনামো আবিষ্কার করেছিলেন। আর এই মাইকেল ফ্যারাডেকে ইলেকট্রিসিটির জনক বলা হয়ে থাকে। 67 হচ্ছে ব্যারোমিটার, এর ভেতরের পারদের উচ্চতা হঠাৎ কমে গেলে আমরা কি বুঝতে পারি? ব্যারোমিটারের মধ্যে যে পারদ থাকে সেই পারদ হঠাৎ নিচের দিকে নেমে গেলে আমরা কি বুঝতে পারি? কিসের পূর্বাভাস বুঝতে পারি? আমরা বুঝতে পারি ঝড়ের পূর্বাভাস। হঠাৎ করে নেমে গেলে বুঝতে পারবো ঝড় হতে পারে, ঝড়ের পূর্বাভাস। ঠিক আছে। আর ধীরে ধীরে কমলে তা বৃষ্টির পূর্বাভাস। আর যদি ধীরে ধীরে কমতে থাকে তখন বুঝবো যে এটা বৃষ্টির পূর্বাভাস। 68 নিম্নের কোন যন্ত্র দ্বারা এরোপ্লেন বা মোটর বোট এর গতিবেগ মাপা হয়? এরোপ্লেনের গতিবেগ বা মোটর বোটের গতিবেগ কোন যন্ত্র দ্বারা পরিমাপ করা হচ্ছে? কোন যন্ত্র? টেকোমিটার। যন্ত্রের নাম কি? টেকোমিটার যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়। 69 দেখবো আমরা, কোন কঠিন বস্তুর গলনের ফলে তার ঘনত্বের কি পরিবর্তন হয়? একটা কঠিন বস্তু আছে, সেই বস্তু যদি গলে যায় তাহলে ঘনত্ব কি হবে? তার কমে যাবে নাকি? হ্রাস পাবে বা ঘনত্ব কমে যাবে। আর যখনই কঠিন হবে ঘনত্ব বেড়ে যাবে। 70 দেখো, পারমাণবিক বোমার মধ্যে নিম্নের কোন বিক্রিয়া সংঘটিত হয়? দু ধরনের বোমা থাকে, এক হচ্ছে পারমাণবিক বোমা, আরেক হচ্ছে হাইড্রোজেন বোমা। তো পারমাণবিক বোমার মধ্যে হয়ে থাকে যেটা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, যেখানে শক্তি উৎপন্ন অপেক্ষাকৃত কম। কিন্তু হাইড্রোজেন বোমাতে হয় পারমাণবিক সংযোজন প্রক্রিয়া, দুটো পরমাণু সেখানে সংযোজন করা হয়, তারপরে প্রচুর শক্তি উৎপন্ন, অনেক বেশি। অ্যাটম বোমা থেকে হাইড্রোজেন বোমাতে অনেক বেশি শক্তি উৎপন্ন হয়। তো পারমাণবিক বোমার মধ্যে নিম্নের কোন বিক্রিয়া ঘটে থাকে? বিভাজন বিক্রিয়া। সূর্যের মধ্যে প্রশ্ন থাকে অনেক সময় যে সূর্যের মধ্যে কি বিক্রিয়া হচ্ছে? সূর্যের মধ্যে প্রতিনিয়ত হচ্ছে পারমাণবিক সংযোজন এবং পারমাণবিক বিভাজন বিক্রিয়া, দুটোই চলছে, সেই জন্য সূর্য কোনোদিন কিন্তু শেষ হয়ে যাবে না। 71 কি থেকে প্রথম ইউরিয়া পাওয়া যায়? সূর্যতে কি হচ্ছে? পরমাণু জোড়া লাগছে আবার ভাঙছে, জোড়া লাগছে আবার ভাঙছে, এরকম বিক্রিয়া চলছে। কি থেকে প্রথম ইউরিয়া পাওয়া যায়? রক্ত থেকে, মূত্র থেকে, লিভার থেকে, যকৃৎ থেকে? কি থেকে পাওয়া যায়? মূত্র থেকে প্রথম ইউরিয়া পাওয়া গিয়েছিল। ঠিক আছে। 72 কত শতাংশ অ্যাসিটিক অ্যাসিডকে ভিনিগার বলা হয়? দেখো, অ্যাসিটিক অ্যাসিড থেকেই ভিনিগার তৈরি, অ্যাসিটিক অ্যাসিডটাই হচ্ছে ভিনিগার। তো কত শতাংশ অ্যাসিটিক অ্যাসিডকে আমরা ভিনিগার বলবো? 10%। কত শতাংশ? 10% অ্যাসিটিক অ্যাসিডকে আমরা বলবো ভিনিগার। 73 কার্বন মনোক্সাইড এবং কার মিশ্রণকে ওয়াটার গ্যাস বলা হয়? কার্বন মনোক্সাইড এর সঙ্গে কার মিশ্রণ, সেটাকে আমরা ওয়াটার গ্যাস বলবো। নাইট্রোজেন, কার্বন, হিলিয়াম, হাইড্রোজেন। কার্বন মনোক্সাইডের সঙ্গে যদি হাইড্রোজেন মিক্স করে দেওয়া হয়, কি মিক্স করে দেওয়া হবে? হাইড্রোজেন। হাইড্রোজেন মিক্স করলে আমরা সেটাকে বলবো ওয়াটার গ্যাস। 74 ইঁদুর মারার কীটনাশক হিসেবে নিম্নের কোনটি ব্যবহার করা হয়? ইঁদুর মারার কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় কি? জিঙ্ক ফসফাইড। এই জীবাণুর নাম কি এটার? জিঙ্ক ফসফাইড। ইঁদুর মারার কীটনাশক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? জিঙ্ক ফসফাইড। 75 নম্বর প্রশ্ন হচ্ছে, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য নিম্নের কোনটি ব্যবহৃত হয়? ক্লোরিন, ফসফরাস, সালফার, সিলিকন? সালফার ব্যবহার করা হয়। বিউটি পার্লারে চুলকে বিন্যস্ত করার জন্য সালফার ব্যবহার করা হয়। 76 দেখব আমরা, অয়েল অফ ভিট্রিয়ল হলো কি? অয়েল অফ ভিট্রিয়ল হলো কি? অয়েল অফ ভিট্রিয়ল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। কোনটিকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়? সালফিউরিক অ্যাসিড বা H2SO4, এই সালফিউরিক অ্যাসিডকে বলা হয়ে থাকে অয়েল অফ ভিট্রিয়ল। 77 দেখো, নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয়? নিম্নের যে রোগগুলো আছে তার মধ্যে কোনটি ব্যাকটেরিয়া সংক্রমণের মধ্যে হয় না? ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য হয় না। কোন রোগটা? আমাশয়। আমাশয় ব্যাকটেরিয়ার জন্য হয় না। বাকি যেগুলো দেখতে পাচ্ছ, টাইফয়েড, কলেরা, ডিফথেরিয়া, এগুলো সবই হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে। 78 দেখব, নিম্নলিখিত কোনটি পুনর্ভব শক্তি? পুনর্ভব বা পুনর্বিকিরণযোগ্য, পুনঃব্যবহারযোগ্য
সৌরবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, পেট্রোলিয়াম, কোনটা হচ্ছে পুনর্ভব শক্তি? কি উত্তর হবে এখানে? উত্তর হচ্ছে সৌরবিদ্যুৎ, এটা হচ্ছে পুনর্ভব শক্তি। বাকি এইগুলো সব কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা আছে, সূর্যের শক্তির কোনো শেষ হওয়ার সম্ভাবনা নেই। খনি মনসা যে গাছ সেটা হচ্ছে হাইড্রোফাইট, জেরোফাইট, মেসোফাইট, হেলোফাইট। হাইড্রোফাইট হবে না, যেগুলো জলে জন্মায় সেগুলো হাইড্রোফাইট। মেসোফাইট, হেলোফাইট হবে না, এটা হচ্ছে জেরোফাইট। কি ফাইট? জেরোফাইট। যেগুলো সমুদ্রতে যেগুলো বালিময় জায়গায় জন্মায়, মরুভূমিতে জন্মায়, শুকনো মাটিতে জন্মায়, সেগুলো হচ্ছে জেরোফাইট। 80 নাম্বার হচ্ছে ফিলোজফি জুলজিক বইটির লেখককে। ফিলোজফি জুলজিক এই বইটির লেখককে। ফিলোজফি জুলজিক। কি হবে উত্তর? অপশন এ, ল্যামার্ক। ল্যামার্ক প্রথম বায়োলজি কথাটা ব্যবহার করেছিলেন, আর সেই ল্যামার্কেই ফিলোজফি জুলজিক নামক বইটি লিখেছেন। 16 নম্বরে চলে যাব। কোন উদ্ভিদ গ্রন্থি কাণ্ড দেখা যায়? গ্রন্থি কাণ্ড কোন উদ্ভিদে দেখা যায়? অপশন সি, পদ্মতে গ্রন্থি কাণ্ড দেখা যায়। ভ্যারেন্ডা উদ্ভিদে গ্রন্থি রোম দেখা যায়। ঠিক আছে, যদি প্রশ্ন থাকে কোন উদ্ভিদে গ্রন্থি রোম দেখা যায়, তখন কি বলবে? ভ্যারেন্ডা উদ্ভিদে গ্রন্থি রোম দেখা যায়। 82 নম্বর প্রশ্ন হচ্ছে মরীচিকার কারণ হলো কি? কেন মরীচিকা হয়ে থাকে? আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরীচিকা হয়ে থাকে। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 83 হচ্ছে রুবি বা স্যাফায়ার হলো কি? 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 অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম সালফেট, ডেকাহাইড্রেট, মিথাইল অ্যালকোহল, অ্যামোনিয়াম ক্লোরাইড, কোনটি? অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে রুবি বা স্যাফায়ার। ঠিক আছে। 84 হচ্ছে দূরত্বের সবচেয়ে বড় একক কি? দূরত্বের সবচেয়ে বড় একক কি? পারসেক। পারসেক হচ্ছে দূরত্বের সবচেয়ে বড় একক। দূরত্বের সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। ভার বা ওজন পরিমাপ করা হয় কি দ্বারা? ভার বা ওজন, দেখো ভর আরেকটা আছে ভার বা ওজন। কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটা হচ্ছে ভার বা ওজন, আর কোনো বস্তুর মধ্যে যে জড় পদার্থ থাকে সেটা হচ্ছে ভর। তো ভার বা ওজন পরিমাপ করার জন্য এটা কিন্তু স্প্রিং তুলা হবে। স্প্রিং তুলা দ্বারা কোনো বস্তুর ভার বা ওজন পরিমাপ করা যায়। আর ভর পরিমাপ করা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ তুলা যন্ত্র দিয়ে যেটা পরিমাপ করা হয় সেটা হচ্ছে কোনো বস্তুর ভর। 86 হচ্ছে নিম্নের কে কলকাতায় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদের সৃষ্টি করেন? যে কলকাতায় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি পদটা যেটা বর্তমানে আছে, প্রত্যেক জেলায় একজন করে এসপি, সেই এসপি পদটা সৃষ্টিটা কে করেছিলেন? কে করেছিলেন? ওয়ারেন হেস্টিংস প্রথম এসপি পদের বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদটি সৃষ্টি করেন। 87 কত সালে কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল? আগে সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতাতে ছিল, পরে দিল্লিতে স্থানান্তর হচ্ছে। তো কলকাতাতে সুপ্রিম কোর্ট হয়েছিল 1774 সালে। আজ থেকে 250 বছর আগে কলকাতাতে সুপ্রিম কোর্ট হয়েছিল। 88 হচ্ছে কত সালে চার্টার অ্যাক্ট অনুযায়ী খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্মপ্রচারের অনুমতি দেওয়া হয়েছিল? কত সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী খ্রিস্টান মিশনারিরা ভারতে ধর্মপ্রচারের অনুমতি দেওয়া হয়েছিল? এটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1813 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী। ঠিক আছে, 1813 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী। নেক্সট দেখব 89 কত সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন নামে পরিচিত? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন নামে পরিচিত।
একটা আছে মন্টেগু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড আইন, আরেকটা হচ্ছে মল্লমিন্টো সংস্কার আইন। তো মন্টেগু চেমসফোর্ড যদি বলা হয় তখন কোনটা হবে? 1919 সাল হচ্ছে মন্টেগু চেমসফোর্ড, আর 1909 সাল হচ্ছে মর্লেমিন্টো সংস্করণ। 90 কত সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল? ক্যাবিনেট মিশন কবে ভারতে আসছে? 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। 6 হচ্ছে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে তাকে সভাপতি করা হয়েছিল অস্থায়ীভাবে। তারপর স্থায়ী সভাপতি হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এখানে বলেছে অস্থায়ী সভাপতি, তাহলে অস্থায়ী সভাপতি হবে সচিদানন্দ সিনহা, স্থায়ী সভাপতি বললে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 7 নম্বর প্রশ্ন চলে যাব। নিম্নের কে প্রথম সংবিধানের ধারণা দিয়েছিলেন? সংবিধানের প্রথম ধারণা দিয়েছিলেন কে? এম.এন. রায় বা মানবেন্দ্রনাথ রায় প্রথম সংবিধানের ধারণা দিয়েছিলেন। আর প্রথম দলহীন রাষ্ট্রের কথাটাও বলেছিলেন তিনি। কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল? 1949 সালের 26শে জানুয়ারি গৃহীত হচ্ছে, অপশন বি। আর কার্যকরী হচ্ছে 1950 সালের 26 জানুয়ারি না, এটা ভুল বললাম, এটা 26 নভেম্বর। কার্যকরী হচ্ছে 1950 সালের। কবে মুসলিম লীগ ভারতীয় গণপরিষদে যোগ দিয়েছিল? মুসলিম লীগ কবে ভারতীয় গণপরিষদে যোগ দিয়েছিল? 1946 সালে মুসলিম লীগ ভারতীয় গণপরিষদে যোগ দিয়েছিল। কবে যোগ দিয়েছিল? 95 কে ভারতীয় সংবিধানকে 1935 সালের ভারত শাসন আইনের ক্লোজড কপি বলেছিলেন? ভারতীয় সংবিধানকে কি বলেছিলেন? 1935 সালের যে ভারত শাসন আইন তার ক্লোজড কপি। কে বলেছিলেন? অপশন সি, এন শ্রীনিবাস। 1935 সালের যে ভারত শাসন আইন তার ক্লোজড কপি বলেছিলেন ভারতীয় সংবিধানকে। 96 ভারতীয় মূল সংবিধানে কতগুলো তালিকা আছে? মূল সংবিধানে যে তালিকা, 8টি তালিকা। মূল সংবিধানে ছিল 8টি তালিকা, 8টি তালিকা, 12টি অংশ এবং 395টি ধারা। বর্তমানে 12টি তালিকা, 22টি অংশ, 448টি ধারা। ঠিক আছে। 97 বর্তমান সংবিধানে কতগুলো তালিকা আছে? তো শিডিউল, বর্তমান যে তালিকা সেখানে মোট তালিকা হচ্ছে 12টি। 98 নিম্নের কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? তো ডক্টর বি.আর. আম্বেদকর হচ্ছেন ভারতীয় সংবিধানের জনক। নেক্সট দেখো 99 26 নভেম্বর 1949 সালের সংবিধান গ্রহণের সময় কতজন ব্যক্তি তাতে স্বাক্ষর করেছিলেন? সেই সময় 284 জন ব্যক্তি ভারতীয় সংবিধানে স্বাক্ষর করেছিল। 100 গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? এটাই হচ্ছে লাস্ট আমাদের। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো আমাদের 100 প্রশ্ন শেষ হলো আজকের। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। ঠিক আছে। আর আমাদের অ্যাপ ডাউনলোড না করা থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আমাদের অ্যাপটা প্রত্যেকে ডাউনলোড করে নাও।